সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। গত 24 ঘন্টায় ঘটে যাওয়া আলোচিত সংবাদগুলো নিয়ে আমরা বিশ্লেষণ করতে চাই। দুজন অতিথি আমাদের সঙ্গে স্টুডিওতে এসেছেন, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাদিকে রয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, এরপর রয়েছেন শামসুল আলম লিটন, মানবাধিকার কর্মী, সাংবাদিক ও শিক্ষাবিদ। আপনাদের দুজনকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই শামা ওবায়েদ আপনাকে দিয়ে। সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু সিদ্ধান্ত গত 24 ঘন্টায় নিয়েছে। এর মধ্যে অন্যতম একটি সিদ্ধান্ত হচ্ছে বিসিএস 44, 45 এবং 46 তিনটি বিসিএস এর ব্যাপারে সিদ্ধান্ত এসেছে। 44তম বিসিএস এর মৌখিক পরীক্ষা বাতিল, 45তম বিসিএস এর লিখিত পরীক্ষা এবং 46তম বিসিএস এর প্রিলি পরীক্ষার ফল আবারও প্রকাশের সিদ্ধান্ত এসেছে। এই বিষয়গুলো কি যদি রাজনৈতিক সরকার করত, বলতো যে রাজনৈতিক কারণে করেছে, এখন তো কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় নেই, সেক্ষেত্রে এই বিষয়টি কিভাবে বিবেচনা করছেন? ধন্যবাদ আপনাকে। আমার সহ আলোচক সহ বাংলা ভিশনের সকল দর্শককে আমি সালাম শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, ইন জেনারেল শিক্ষা ব্যবস্থাটাকে শেখ হাসিনা ধ্বংস করে দিয়ে গেছে। এখন বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তাদের কাজগুলো তারা কেন করছে, এটা যদি আমি ইন জেনারেলি বলতে চাই, এটা অ্যাকচুয়ালি বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার না। হ্যাঁ, এখন কি কারণে এই পরীক্ষাগুলো বাতিল করলো বা ফল বাতিল করলো, সেগুলো ডিটেলসে মানুষের সামনে আসা উচিত, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এখন যেমন আজকে দেখলাম মহাখালী স্টুডেন্টরা কি বলে তিতুমির কলেজের ছাত্রছাত্রীরা বিক্ষোভ করছে কিছু দাবি দাওয়া নিয়ে। বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবি আছে, সারা রাস্তা অবরোধ করেছে, তারা হুমকি দিয়েছে তাদের দাবি দেওয়া মানা না হলে তারা আগামী দিনে ট্রেন অবরোধ করবে, এই অবরোধ করবে, অবরোধ চলতে থাকবে। তো এখন বাংলাদেশে শেখ হাসিনা যাওয়ার পরে ধরেন 5ই অগাস্টেতে পালালো শেখ হাসিনা, তারপরে 6, 7, 8, 9 যে এনভায়রনমেন্টটা ছিল বাংলাদেশে, মানুষের মনস্তাত্ত্বিক যে অবস্থাটা ছিল 17 কোটি মানুষের, যে শেখ হাসিনা গেছে, স্বৈরাচারের পতন হয়েছে, ফ্যাসিবাদ গেছে, আমরা নিঃশ্বাস নিতে পারছি, আমরা কথা বলতে পারছি, এই যে একটা শ্বাসরুদ্ধকর অবস্থা গত 15 বছরে লোকজন ছিল, সেখান থেকে নিস্তার পেয়েছিল, সেটার বহিঃপ্রকাশে বিভিন্নভাবে লোকজন করেছে। এখন এই 100 দিনের মাথায় সেই জায়গাটায় কিন্তু 17 কোটি মানুষ নেই, জনগণ নেই। এখন কিন্তু ইন্টারিম গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করা শুরু করেছে। কেন? অবশ্যই মানে ন্যায্য কারণে, কারণ তাদের কিছু দায়িত্ব এই অন্তর্বর্তীকালীন সরকারের আছে। এই দায়িত্বগুলো সরকার যদি স্বচ্ছভাবে মানুষকে জানিয়ে এবং পালন করতে না পারে, বা মানুষ যদি বুঝতে না পারে, বা রাজনৈতিক দলগুলো যদি বুঝতে না পারে যে ইন্টারিম গভর্নমেন্টের কি টার্গেট, কি লক্ষ্য, কত দিনে তারা নির্বাচন দিবে, বা কি কি সংস্কার করবে, এই সংস্কারের মধ্যে যে আপনি প্রথমে যে পয়েন্টটা বললেন, এই যে আপনার যে বিসিএস এর ঘটনাটা, যে শিক্ষা মানে ফলাফল বাতিল বা এটা, এগুলো পড়ে কিনা, এগুলো তাদের কাজ কিনা, বা কেন করেছে তারা। এখন দেখবেন এরাও আগামীকালকে রাস্তায় দাঁড়ায় যাবে যে কেন ফল বাতিল করা হলো, কেন এটা করা। এখন একটা অর্ডারের মধ্যে তো দেশটা নাই, এবং এটা আমি ইন্টারিম গভর্নমেন্টকে দোষও দিতে চাই না, কারণ এটা একটা রাজনৈতিক গভর্নমেন্ট না। ইট ইজ বাই ডেফিনিশন এটা একটা ইমার্জেন্সি কালীন সরকার, যার কাজ হলো যে তারা যেই ইমার্জেন্সি সংস্কারগুলো প্রয়োজন একটি সুষ্ঠু ভোট আয়োজনের জন্য, সেই সংস্কারগুলো তারা করবেন, এবং সেটার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল, বিএনপি সহ, তাদেরকে সময় দিয়েছে। আমরা কিন্তু বিএনপি যতবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হয়েছে, আমরা কিন্তু টাইম লাইন নিয়ে কোনো কথা বলি নাই, কোনো দাবি দাওয়াও আমরা রাখি নাই, কারণ আমরা জানি যে শেখ হাসিনার 15 বছরের ফ্যাসিবাদী জঞ্জাল, এই দুর্নীতি, এই মানবাধিকার লঙ্ঘন, এগুলো, এই যে মানে কি বলে এটাকে, ফ্র্যাঙ্কেনস্টাইনগুলো তৈরি করেছে উনি, এদের থেকে বের হয়ে আসার জন্য সময়ের প্রয়োজন। সেই সময়টা তো আমরা দেশবাসী এবং রাজনৈতিক দলগুলো তাদেরকে দিচ্ছে, আমরা ধৈর্য ধরে অপেক্ষা করছি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম কিছু হইলেই যদি মানুষজন রাস্তায় নামে, এবং সেটাকে যদি এই সরকার কন্ট্রোল করতে না পারে, পুলিশ যদি কন্ট্রোল করতে না পারে, সেনাবাহিনী আছে মাঠে, সেনাবাহিনী 5ই অগস্টের পরে কিন্তু সেনাবাহিনীর অত্যন্ত পজিটিভ ভূমিকা রেখেছিল, সেই কারণে কিন্তু 2 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না।
বলতে গেলে। সেই দুদিন কিন্তু বাংলাদেশে এমন কোনো অ্যানার্কি, এমন কোনো অরাজকতা হয় নাই। সেনাবাহিনীর অত্যন্ত পজিটিভ ভূমিকা ছিল, কিন্তু সেনাবাহিনীর কাজ তো কোথায় চুরি হবে এটা ধরা না, ডাকাতি হওয়া ধরা না, ছেলেমেয়েরা রাস্তায় নামবে সেটা থামানো না, এটা সেনাবাহিনীর কাজ না। সেনাবাহিনীর কাজ আছে, অন্য কাজ আছে। এটার কাজ হচ্ছে ল এনফোর্সমেন্ট এজেন্সি, যারা পুলিশ যারা আছে, যারা এখন তারা কতটুক করতে পারছে, তারা কতটুক তাদেরকে এম্পাওয়ার করা হচ্ছে, এবং এই শেখ হাসিনা যেভাবে পুলিশ ফোর্সকে ধ্বংস করে দিয়ে গেছে, সেই পুলিশ ফোর্সের উপরে মানুষের আস্থাটা কতটুকু আছে, এই সবগুলো কিন্তু বিবেচনায় আনতে হবে। যখন শুধু একটা সাবজেক্ট নিয়ে কথা বললেই তো হবে না, এই কথাগুলো যখন আপনারা তোলেন তখন কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্টের সব পুরো কার্যক্রম নিয়েই কিন্তু কথাগুলো চলে আসে। শামসুল আলম লিটন, প্রশ্ন ছিল বিসিএস এর বিষয় নিয়ে। এই বিষয়টি সরকারের পক্ষ থেকে আসলে বিভিন্ন মানে সুশীল সমাজ থেকে শুরু করে বিভিন্ন স্টেক হোল্ডাররা এই বিষয়গুলো বলেছে যে ওই সময় বিসিএস পরীক্ষাটা কোন পদ্ধতিতে হয়েছে, ছাত্রলীগ থেকে শুরু করে একেবারেই বিশেষ জেলার লোকদেরকে সেখানে প্রায়োরিটি দেওয়া হয়েছে। এই অভিযোগগুলো কিন্তু বিভিন্ন সময় রাজনৈতিক দলের বাইরেও বিভিন্ন সুশীল সমাজ থেকে প্রশ্নগুলি করা হয়েছে। সরকারের পক্ষে এখানে এই মুহূর্তে জবাব দেওয়ার কেউ নেই। আপনার কাছে শিক্ষাবিদ হিসেবে জানতে চাওয়া, আসলে এই বিষয়টি আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ। আমি দেখে ভালো লেগেছে সরকার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আমি একই সঙ্গে প্রচণ্ড হতাশ হয়েছি এই কারণে যে আমি যেহেতু আপনি শিক্ষাবিদ বলেছেন, আমরা এখানে একটা পাবলিক অ্যাটিটিউডে প্রাইভেট একটা ইউনিভার্সিটি করেছি অতীশ দীপঙ্করের নামে। সুতরাং শিক্ষার প্রতি আমার এবং আমার সহযোগীদের, আমার ফেলোদের সকলেরই যে কমিটমেন্ট, সেখানে গত 1 দশকেরও বেশি সময় ধরে পাবলিক সার্ভিস কমিশন যে রিক্রুটমেন্টের কাজটা করেছে তার সবচেয়ে বড় অংশটি নিয়ন্ত্রণ করেছে গোয়েন্দা সংস্থা, এবং আরও একটি অংশ নিয়ন্ত্রণ করেছে আবেদ আলী গং। আমরা জেনেছিলাম যে তোফায়েল ক্যাডার বলে একটা জিনিস ছিল এবং সেটা স্বীকৃত, এটা সকলেই জানেন, 73 সালে স্লিপের মাধ্যমে করা হয়েছে। আমাদের রাজনীতিকরা কিন্তু এই দাবিটি করেছিলেন কিনা আমি জানি না, এটা আপার পার্টি করেছিলেন কিনা জানি না। 14 সাল থেকে বাংলাদেশের সাংবিধানিক কোনো সরকার ক্ষমতায় ছিল না। রিসেন্টলি 13 এবং 15 সংশোধনী বিলটির ব্যাপারে বিলকে কলাপস করার জন্য যে দুটো রিট হয়েছে, দুটো রিট কেন প্রত্যাহার অথবা এটা স্লো করা হলো সেটাও আমি বিস্তারিত জানি না। লয়ের যারা মানুষ আছে তারা নিশ্চয়ই আলোচনা করবেন। যেহেতু এই 10 বছর কোনো বৈধ শাসন ছিল না, পাবলিক সার্ভিস কমিশন কিন্তু সাংঘাতিকভাবে আইনগতভাবে একটা রেগুলেটরি ফ্রেমওয়ার্কের ব্যাপার, একটি কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে গোয়েন্দা সংস্থাগুলোর মাধ্যমে যেহেতু নিয়ন্ত্রণ প্রক্রিয়াটিকে নিয়ন্ত্রণ করা হয়েছে, এবং 18 পর্যন্ত আমি 100% বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় যে স্ক্রুটিনি করা হয়েছে তাতে 70-80%-এর নিচে অবশ্যই ক্যাডার, মানে দলীয় ক্যাডার, আমি বিসিএস ক্যাডার বলছি না, এটা স্পেকুলেশন, রিসার্চের ব্যাপার আছে। কিন্তু আমি বিশ্বাস করি, আমি একজন মেধাবী লোকেরও চাকরি খাওয়ার পক্ষে না। আমি মনে করি এটি দেশের প্রয়োজনে, এবং আমাদের ভবিষ্যতে যেহেতু এই প্রশাসনের হাতে আমাদের মানুষগুলোর চিকিৎসা হবে, আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ হবে, আমাদের স্বাস্থ্য নিয়ন্ত্রণ হবে, আমাদের খাদ্য ব্যবস্থা নিয়ন্ত্রিত হবে, আমাদের স্বাস্থ্য, অপারেশন থিয়েটার সব কিছু নিয়ন্ত্রণ হবে। সুতরাং এই গত 10 বছরের প্রত্যেকটি বিসিএস পরীক্ষার একটা শর্ট স্ক্রুটিনি দরকার। সিম্পল 100 মার্কসের এমসিকিউতে 50 যে পাবে সে পাস। নো আদার স্ক্রুটিনি প্রসেস, নো আদার স্ক্রুটিনি প্রসেস, সিম্পল অ্যান্ড ভেরি সিম্পল। এটা যদি করা না হয় তাহলে আমাদের সবার সামনে একটা প্রশ্ন থাকবে, 14 সাল থেকে যে রিক্রুটমেন্ট প্রসেসটা করা হয়েছে এই সংস্কারে এই সরকার সফল হতে পারেনি। আমি বিশ্বাস করি এটাকে বলে ব্ল্যাঙ্কেট অপারেশন, একটি ব্ল্যাঙ্কেট অপারেশন গোটা প্রশাসন এবং গোটা দেশকে, এবং মেধাবী মানুষ যারা মেধার মাধ্যমে এই পাবলিক সার্ভিস কমিশনে উত্তীর্ণ হয়েছে, আমি নিশ্চিত তারা সকলেই খুশি হবে যে তাদের ঘাড়ে যে আবেদ আলীর যে সিল আছে এবং লীগের যে সিল আছে, লীগে যে কোনো মেধাবী মানুষ ছিল না আমি কিন্তু তা বলবো না, এবং তারা ডেফিনেটলি 50 না 70 পাবে। ওই লীগের যে ছেলেমেয়েরা মেধা দিয়ে এসছে, আমি মনে করি তারা দেশের সম্পদ, তারা দলের সম্পদ, দেশের সম্পদ, এবং অবশ্যই তাদের রাখতে হবে, এবং স্ক্রুটিনিতে তারা সবাই পাশ করে আসবে। সুতরাং ভয় শুধু তারাই পাবে যারা 100-তে 10 পাবে। এবং আমি গত কয়েক মাস বিভিন্ন পর্যায়ে প্রশাসনে বিভিন্ন পর্যায়ে কথা বলে বুঝতে পেরেছি, আমার ধারণা এই পরীক্ষায় 20%-এর বেশি পাশ করবে না। প্লিজ, আমার মনে হয় ওয়েক আপ কলটা আমরা দেয়ালে লিখন, আমাদের অ্যাডভাইজাররা পড়েন নাই, কারণ অ্যাডভাইজারদের বেশিরভাগই কোনো ভূমিকা আমি গত আন্দোলনে দেখিনি। রাজনৈতিক দলগুলো এই ভয়েস রেজ করতে সাংঘাতিকভাবে ব্যর্থ হচ্ছেন। তারা নির্বাচন এবং অন্যান্য বিষয় যতটা সিরিয়াস, সংস্কারের ব্যাপারে
এবং ব্লাঙ্কেট যে অপারেশনটা ডক্টর ইউনূস সরকারের কাছ থেকে চাওয়া উচিত, করা উচিত, এবং যেই সংস্কারের জন্য জীবন দিয়েছে, মেধার জন্য জীবন দিয়েছে, কোটা ব্যবস্থা বিলোপের জন্য জীবন দিয়েছে, এই মূল যে ব্যাপারটি সেটি অনুধাবনে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা সাধারণ মানুষকে খুবই পীড়িত করে। হ্যাঁ, রাজনৈতিক সমস্যার কথা বলছেন, কোন কোন ক্ষেত্রে ব্যর্থ আপনার? এই যে সংস্কার, এই যে প্রশাসনে 10 বছরের যে নিয়োগ প্রক্রিয়া, এবং তারও আগে থেকে কন্ট্রোভার্সিয়াল নিয়োগ আছে, কিন্তু এই 10 বছর যেহেতু সাংবিধানিক সরকার ক্ষমতায় ছিল না, তাদের সংবিধানের প্রতি তাদের যে শপথ, এগুলো সবই ছিল নাটক। কারণ আমরা সবাই জানি 14 সাল থেকে, অনেকেই বলেন ভোট কেমন হয়েছে, ভোট কেমন হয়েছে সেটা না, কমপ্লিট অবৈধ। কারণ তত্ত্বাবধায়ক সরকার উঠিয়ে দেওয়ার পরে যখন খায়রুল হক সাহেব যে কেলেঙ্কারিটি করলেন, সেই 4টি নির্দিষ্ট কারণ আছে, সাংবিধানিক কারণ আছে, সাংবিধানিকভাবে অবৈধ ঘোষণা সরকার নিজেকেই করেছে। সুতরাং আমি মনে করি যে পাবলিক সার্ভিস কমিশনের এই ব্যাপারটি ফুল স্ক্রুটিনি হলে এটা রেগুলারাইজ হবে, কারণ এটাও একটা ডকট্রিন যে আমাদের প্রশাসন লাগবে, প্রতি বছর প্রশাসনের জন্য আমাদের রিক্রুটমেন্ট লাগবে, এই মানুষগুলোকে তো বিদায় করা যাবে না, এটা অনুচিত। এবং তারা যেহেতু দেশের প্রয়োজনে তারা এসছে, তাদের মধ্যে থেকে যারা মিনিমাম আপনার স্কোর করবে তাদেরকে রেখেই আমাদের নিয়ে এগোতে হবে। কিছুটা কম্প্রোমাইজ হয়তো সেখানে হবে, কিন্তু এটা একটা ব্যাপার। আরও অনেকগুলো ব্যাপারে সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে, বাট এটা বিসিএস এর সঙ্গে সম্পৃক্ত নয় বলে বলছি। কি এক্ষেত্রে সরকার প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে? আপনার কাছে আবারও আসবো, আমরা আমাদের কাছে জানতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 4 বছর হবে এমন কোনো বক্তব্য আল জাজিরাকে দেননি প্রধান উপদেষ্টা। কিছু গণমাধ্যম ভুল ব্যাখ্যা দিয়েছে, প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, প্রধান উপদেষ্টা বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না থাকা আপনারা কি হতাশ কিনা? বলছি, আমি আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমি ওনার কথার একটা সূত্র ধরে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো এইটা কি ধরতে ব্যর্থ হচ্ছে, এটা আমি এগ্রি করি না। কারণ রাজনৈতিক শুধু জুলাই আগস্ট মাসের আন্দোলনেই তো দেশ স্বাধীন হয় নাই, বা আমরা যেটা বলি নতুন বাংলাদেশ হিসেবে অনেকে বলে, 15 বছরের 10 বছর না, আমি বলবো যে 15 বছর যে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামল ছিল, সেই শাসনামলে বিএনপি সহ অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা প্রাণ দিয়েছে, গুম হয়েছে, পরিবারও প্রাণ দিয়েছে। এবং অবশ্যই ছাত্র জনতার একটা আন্দোলনের মধ্য দিয়ে ইভেন তাদের গার্জিয়ানরা মাঠে নেমে এসেছিল পরে, এবং এতগুলো লোককে একবারে কোল্ড ব্লাডেড হত্যা করেছে শেখ হাসিনা লাস্ট 2 মাস। এইটার অবশ্যই যদি প্রতিফলন ভালো মতো ঘটবে না যদি আমরা এই জঞ্জাল পরিষ্কার না করতে পারি। ইটস নট অনলি অ্যাবাউট পাবলিক সার্ভিস কমিশন। বেসিক্যালি হাসিনা পুরা দেশটাকে একটা লিগে পরিণত করেছিল। প্রত্যেকটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান ছিল একটা লিগ, এক্সটেনশন অফ আওয়ামী লীগ, এক্সটেনশন অফ ওনার পরিবার। তো সেখান থেকে বিচার করলে একেবারে থরো ক্লিনজিং তো দরকার। এখন কতটুকু ক্লিনজিং ইউনূস সাহেবের সরকার করবে বা করতে পারবে বা করার মতো তাদের ম্যান্ডেট আছে, সেটা আলোচনার বিষয় হতে পারে। এখন আসেন, আপনি যে প্রশ্ন করলেন যে ওনাদের প্রথম কথা 100 দিনের উনি যে বক্তব্য রেখেছেন আমাদের প্রধান উপদেষ্টা সাহেব, আমি কালকেও বলেছি, আজকেও এটা বলি, আমি অ্যাজ এ পার্সন উনি ব্যক্তি হিসেবে উনি জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে সম্মানিত একজন ব্যক্তি, ওনার গ্রহণযোগ্যতা আছে। উনি চাইলে উনি যেই সংকল্প নিয়ে, যে টার্গেট নিয়ে উনি দায়িত্বটা হাতে নিয়েছেন এই বাংলাদেশের ক্রান্তিকালীন সময়, এই দায়িত্বটা উনি ভালোভাবে পালন করতে পারেন। কিন্তু ওনার বক্তব্যের এখনকার বক্তব্য, কিছুদিন আগে উনি আরেকটা দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে ভাষণ, খুব একটা পার্থক্য আমি দেখি নাই। কোনো একটা আরো স্পেসিফিক একটা ফোকাসড রোড ম্যাপ কিন্তু জনগণ আশা করছিল বা রাজনৈতিক দলগুলো আশা করছিল। ওনার এক্স্যাক্টলি কবে উনি ইলেকশন দিবে বা ইলেকশন হবে সেই ডেটটা না থাকলেও কমিশনগুলো কি কাজ করছে সেগুলো আরো স্পেসিফিক ভাবে বর্ণনা উচিত ছিল। কমিশনগুলোর কি পর্যন্ত তারা কাজ করেছে, আরো স্বচ্ছতা থাকা উচিত, তার বক্তব্যে থাকা উচিত ছিল, সেটা আমরা পাইনি। সুতরাং আমরা মনে করি যে এই ওনাদের যে উপদেষ্টা মণ্ডলী আছে, যে মন্ত্রিসভা আছে, ওনারা নিজেদের সাথে একমত না।
একমত না থাকাতে প্রধান উপদেষ্টাও একদিন কোনো একটা ডেট ফিক্স করতে পারছে না যে ঠিক আছে 2025 সালের জুলাইতে নির্বাচন হবে বা ডিসেম্বরে নির্বাচন হবে, কবে ফিক্স করতে পারছে না। ওনাদের কিছু কিছু সংস্কার করতে হবে। নির্বাচন কমিশন 1 নাম্বার, বিচার বিভাগ 2 নাম্বার, অ্যাডমিনিস্ট্রেশন ব্যুরোক্রেসি 3 নাম্বার, পুলিশ আছে, তার মধ্যে সচিবালয় আছে, তার মধ্যে বিভিন্ন যেসব জনপ্রশাসন আছে, যে সকল ফ্যাক্টরসগুলো দরকার একটি সুষ্ঠু ভোটের জন্য, ফেয়ার ভোটের জন্য, সেগুলো তো তাদের সংস্কার করতে হবে। এবং রাজনৈতিক বিএনপি তো বলেই দিয়েছে, বিএনপি বলছে যে আমরা আপনাদেরকে সাহায্য করার জন্য রেডি, রাজনৈতিক দলগুলো তাদের সাথে সাহায্য করার জন্য রেডি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই ইন্টারিম সরকার যতটুক তাদের প্রয়োজন মানে রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করা, ততটুক তারা যোগাযোগ করছে না। তাদের যোগাযোগ করা বাড়ানো উচিত বিভিন্ন কাজে। যেমন বিভিন্ন জায়গায় তো গণ্ডগোল, যেমন ষড়যন্ত্র তো চলছে, কিছুদিন আগেও এখনো হচ্ছে আরএমজি সেক্টরে, আপনার গার্মেন্ট সেক্টরে, টেক্সটাইল সেক্টরে লেবার আনরেস্ট। গতকালও বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা সেখানে আন্দোলন করেছে, রাস্তা বন্ধ করেছে, সংঘর্ষ হয়েছে, আগুন দেওয়া হয়েছে। সো এই জিনিসগুলো কিন্তু আগস্টের 5 তারিখের পর থেকে বিভিন্ন জায়গায় চলছে, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে এগুলো চলছে। অনেক অ্যাডভাইজাররা বিএনপির লোক, যেহেতু ওনাদের এটা তো রাজনৈতিক একটি সরকার না, জনগণের সাথে তাদের কোনো একটা গ্যাপ তো আছেই, রাজনৈতিক দলগুলোর সাথে জনগণের যোগাযোগ আছে। আমাদের নেতাকর্মীরা কিন্তু বা আমাদের লোকজন গিয়ে অনেক জায়গায় কিন্তু এই শ্রমিক আন্দোলন থামানোর চেষ্টা করেছে, এবং আমরা থামাতে গিয়ে আমরা দেখেছি যে এটা অনেকাংশেই বানানো, অনেকাংশে এটা ষড়যন্ত্রমূলক, অনেকাংশে দেশি বিদেশি ষড়যন্ত্র এখানে জড়িত। আপনি দেখেন বিভিন্ন জায়গায়, এই যে মোহাম্মদপুরের আপনার যে ক্যাম্পে যে ঘটনাটা ঘটলো কয়েকদিন আগে, বিভিন্ন জায়গায় যে বিভিন্ন ঘটনাগুলো ঘটছে, এগুলো ঘটানো হচ্ছে গভর্নমেন্টকে আনস্টেবল করার জন্য করা হচ্ছে। আমরা চাই বাংলাদেশের ভবিষ্যতের জন্য, স্টেবিলিটির জন্য ইউনূস সরকার একটি মানে সাকসেসফুল হোক, সফল হোক। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কি বর্তমান সরকারের কোনো গ্যাপ আছে কিনা? আমার মনে হচ্ছে গ্যাপ বাড়ছে, কারণ এই যে 10টা ওনারা কমিশন করেছেন, 10টা কমিশন কি কাজ করছে আমরা কেউ জানি না। এই কমিশনগুলো আরো স্বচ্ছভাবে, আরো দৃঢ়ভাবে মানুষের সামনে আসা উচিত, ফোকাসড ডিটেইলড বলা উচিত যে আমরা এই কাজগুলো 1 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে সম্পন্ন করব। কারণ এখন তো একটা ফ্লুইড অবস্থার মধ্যে সারা দেশ আছে, এইভাবে তো দেশটা এখন মানুষের আরো মানে অস্থিরতা বাড়ছে এই কারণে, কারণ হাসিনা যাওয়ার 3 মাস পরেও কিন্তু জিনিসের দাম কমছে না। আমাদের অর্থনৈতিক অবস্থায় আসবো আপনার কাছে। শামসুল আলম লিটন, কিছু হলেই রাস্তায় দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা বলছিলেন শামু আবায়েদ, আপনার বিশ্লেষণটা কি? না, ধন্যবাদ। রাস্তায় আর কিছু হলেই ষড়যন্ত্র, এই ব্যাপারগুলো আসলে এটা হচ্ছে টকটক। আসলে ষড়যন্ত্র তো প্রক্রিয়া, ষড়যন্ত্র অপরাধ, আর যে চিন্তা, পরিকল্পনা, কর্মসূচি, এটা হচ্ছে অধিকার। এখন রাস্তায় যে নেমেছে সেটা হচ্ছে তার অধিকার, আর রাস্তাকে নিয়ন্ত্রণে প্রশাসনের ব্যর্থতা, সেটা হচ্ছে প্রশাসনিক ব্যর্থতা। এটাকে ষড়যন্ত্র বলে অথবা অস্থিরতা বলে চালিয়ে দেওয়ার কোনো কারণ নেই, কারণ প্রতিটি নাগরিকের কথা বলার অধিকার আছে, সেটা রাস্তায় অথবা রাস্তার বাইরে অথবা সমাবেশস্থলে। সেগুলো এখন বেশি হচ্ছে মনে হচ্ছে। খুবই হবে, কারণ 17 বছরে শুধুমাত্র একটি দলের বন্ধনা, একটি পরিবারের বন্ধনাই ছিল জাতীয় কর্তব্য এবং নিয়ন্ত্রিত বাস্তবতা। আপনারা দেশে কেমন অবস্থায় ছিলেন আমরা খুব ভালো করে জানি, আর আমরা বাইরে যারা ছিলাম তাদের কি যন্ত্রণা সেটাও আপনারা জানেন। সুতরাং যখন একটি কথা, একটি পরিবার, একটি দল, একটি গোষ্ঠী, এই ছিল সব কিছু, সেখানে তো অনেক কথাই 17 বছরে মানুষের জমে আছে। সেই জমে থাকা বিষয়গুলো একটু বিস্ফোরণের মতো মনে হচ্ছে, এবং গণতান্ত্রিক সমাজে যে এই যে দাবি দেওয়ার ব্যাপার, এই যে নয়েজ, এটাই হচ্ছে গণতান্ত্রিক সমাজের বিউটি। আর পুলিশের কর্তব্য এবং প্রশাসনের কর্তব্য হচ্ছে এই যে নয়েজটাকে আইন শৃঙ্খলার মধ্যে রাখা এবং রাস্তা বন্ধ করা, এটা করা সেটা করা। এই অধিকার কাউকে দেওয়াই নাই। যদি দেশে গণতন্ত্র না থাকে, মানবাধিকার না থাকে, তখন মানুষ চিৎকার করে, আইন ভঙ্গ করাটা তার জন্য অধিকারের অংশ হয়ে দাঁড়ায়। কিন্তু যেখানে একটা নিয়মতান্ত্রিক শাসন আছে, এত বড় একটা বিপ্লবের পর এত রক্ত, এত তরুণরা কিসের জন্য বিপ্লব দিয়েছে? ওদের বাড়িঘরে বিল্ডিং তোলার জন্য তো করেনি, ওরা দিয়েছে 53 বছরে আমাদের অনেক অধিকার অর্জন হয়নি। আমাদের অনেক সংস্কার, অনেক প্রতিষ্ঠান ছিল আমাদের দলগুলোতে, আমাদের প্রশাসনে,
মানুষের যে অংশগ্রহণ সেটা নিশ্চয়তা হয়নি, অধিকার মর্যাদার নিশ্চয়তা হয়নি। বিচার বিভাগ, মিডিয়া, আপনারা, আমরা কেউই আমাদের অধিকারগুলো পাইনি। সুতরাং এই প্রতিষ্ঠানগুলো যদি ঠিক হয় তাহলে অনেককেই আর রাস্তায় নামতে হবে না। আজকে তিতুমির কলেজের ছেলেরা যে দাবি জানাচ্ছে এটা খুবই সঙ্গত একটি দাবি। অনেক বড় একটা, অনেক পুরনো কলেজ। আমরা যারা ঢাকা কলেজে পড়তাম তারা তিতুমিরে এসে পরীক্ষা দিয়েছে, তিতুমিরের ছেলেরা ঢাকা কলেজে পরীক্ষা দিত। এই শহরে এর চেয়ে অনেক কম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় অথবা এর মাঝামাঝি প্রতিষ্ঠান হয়েছে। একটি বিশ্ববিদ্যালয়ের জন্য গিয়েছে, সেখানে 7টি বিশ্ববিদ্যালয় দিয়ে দেওয়া হয়েছে। একটি মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ের কথা বলা হচ্ছে, 8টি মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হচ্ছে। বিশ্বের, আমি যে দেশে থাকি ইউনাইটেড কিংডমে, একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় নাই। সুতরাং বিশ্ববিদ্যালয়ের নামে এক ধরনের বিলাসিতা, ছাত্রদের সামনে বিশ্ববিদ্যালয়কে অহংকার হিসেবে তুলে ধরা হয়েছে। উচ্চশিক্ষাকে একটা পণ্য এবং বেকারত্বের একটা অস্ত্র এবং রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। আমার মনে হয় এগুলো নিয়ে ন্যাশনাল কনসালটেশন দরকার। রাজনৈতিক দলগুলো নিয়ে কিছু বললেই রাজনীতিকরা খেপে যান, সামাপক খেপে গেছে। আমি মনে করি রাজনীতিকদের এক্ষেত্রে সবচেয়ে বেশি দায়িত্ব। না, সেটার জন্য তো রাজনৈতিক সরকার। না, আমি এখানে একটা কথা বলি, শুনেন, আমার কথাটা উনি বুঝতে পারেন না, আপনি বুঝতে পারেন না। সমালোচনা তো অবশ্যই আমরা সমালোচনা আমরা করতে পারিনি দেখে তো 15 বছর এত ফ্রাস্ট্রেশন। আমি কিন্তু দ্য পয়েন্ট ইজ যে স্টুডেন্টরা মাঠে নেমেছে বা যে কোনো, সবারই অধিকার আছে মাঠে নামার বা তাদের দাবি দেওয়া করার। দ্যাট ইজ নট দ্য প্রবলেম। প্রবলেম ইজ পারসেপশন ক্রিয়েট হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের যে সিস্টেমটা কাজ করছে না। এডুকেশন মিনিস্ট্রি ছিল না, তাহলে এই ছেলেমেয়েগুলোর তো আগে এডুকেশন অ্যাডভাইজারের কাছে যাওয়ার কথা, তাদেরকে তাদের দাবি দেওয়া জানানোর কথা। আজকে যে সারাদিন তারা ছিল রাস্তায়, এডুকেশন মিনিস্ট্রি থেকে আমরা কোনো স্টেটমেন্ট দেখেছি? বা তারা তাদেরকে প্রশমিত করার জন্য তাদেরকে আমরা এই পদক্ষেপ নিব, কোনো কিছুটা কি তারা বলেছে এখন পর্যন্ত? আমি জানি না, বলে থাকলে ভালো, কিন্তু আমার চোখে পড়ে নাই। এখন আমার কথা হচ্ছে যে মানুষ বাধ্য হচ্ছে রাস্তায় নামতে। হ্যাঁ, দাবিদা, আমিও আমার এটা পছন্দ না, আমি দাঁড়াই গেলাম রাস্তায় দাবিদা, ইটস মাই রাইট অ্যাজ এ সিটিজেন। এতদিন করতে পারে নাই, হাসিনা করতে দেয় নাই, গুম করে ফেলছে, এখন মানুষ করতে পারছে, আমরা হ্যাপি। বাট অলসো তাহলে মানে এই শিক্ষা মন্ত্রী কি করছে, উপদেষ্টা কি করছে? ওনার কাজ তো যে ও ছেলেমেয়েগুলোর সাথে কথা বলা, যে ঠিক আছে। এখন আমার পয়েন্ট হচ্ছে যে এই যে সব জায়গায় সবই ঠিক আছে, সবাই দাবি দেওয়া করবে, কিন্তু দাবি দেওয়াগুলো আপনার যুক্তিযুক্ত কিনা বা দাবি দেওয়াগুলো ঠিকমতো মানা হচ্ছে নাকি সেটা দেখার দায়িত্ব তো মিনিস্ট্রিগুলার ঠিকমতো কাজ করতে পারছে কিনা সেটা তো দেখার বিষয়। শামসুল আলম লিটন, সমাবেশের কথাটা একটু বুঝতে পারছেন মনে হয়। অর্থাৎ যারা দায়িত্বশীল তাদের কাজটা আসলে কি, তারা কি ফাংশন করছে কিনা। এর আগে যারা আহত পঙ্গু হাসপাতালে আপনি দেখেছেন, সেখানে কিন্তু চিকিৎসার দাবিতে রাস্তায় নামতে হয়েছে। মধ্যরাতে কিন্তু উপদেষ্টারা গিয়েছেন, সমস্যা কিন্তু সমাধান হয়েছে। উপদেষ্টার গাড়িতে আক্রমণ করেছে, এই জিনিসগুলো তো কাম্য না। এবং এটা কিন্তু মেসেজটা কি যাচ্ছে, ওইভাবেই আসলে কথাটা সমাবেশ বলেছেন। ঠিক আছে, আপনারা যেটা বলছেন ঠিকই আছে, কিন্তু কথাটা হচ্ছে যে মোটা দাগে যে ব্যাপারগুলো আছে আর কি, বিসিএস এ যেমন পাবলিক সার্ভিস কমিশনের যে নৈরাজ্য, 100% দলীয় নিয়োগ মানে কি ব্যাপারগুলো, এই ব্যাপারে পলিটিক্যাল ভয়েসটা আরও স্ট্রং হওয়া উচিত। কারণ মানুষ কার কাছে যাবে? সবচেয়ে বড় দল বিএনপির কাছে নির্বাচনের দাবিটা মানুষের কাছে খুবই প্রাসঙ্গিক। কিন্তু একই সঙ্গে যেই প্রশাসন আগামী 50 বছর মানুষকে কষ্ট দেবে এবং মানুষকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করবে, সেই প্রশাসনের ব্যাপারে, সেই সংস্কারের ব্যাপারে বিএনপির ভয়েস আমি মনে করি মানুষের কাছে হয়তো, আমি সেই কথাটি বলেছিলাম। আর আপনি যেটি বলেছেন, ছাত্রদের অবশ্যই প্রথমে তার কর্তৃপক্ষের কাছে যাওয়া উচিত, মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া উচিত, আলোচনায় যাওয়া উচিত, এবং সব প্রতিষ্ঠানকে, বিশ্ববিদ্যালয়, সব কলেজকে, হাই স্কুল, কলেজ ইত্যাদি ইত্যাদি, এগুলোর ব্যাপারে সাংঘাতিক সামাজিক সচেতনতা আমাদের তৈরি করতে হবে। আশেপাশের মানুষকে বলতে হবে, গার্ডিয়ানরা ওখানে এসে দাঁড়াবে তাদের ছাত্রদের কাছে, তোমরা বিশ্ববিদ্যালয় চাইলে আগে ওখানে যাও, আর বিশ্ববিদ্যালয়ে তোমরা সব কিছু চেয়ে ফেলবে আর হয়ে যাবে, এটা হবে না, তাহলে শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। এই কথাগুলো কিন্তু ভেরি প্রাসঙ্গিক, কারণ যে বিপ্লব হয়েছে সেখানে অনেক রক্ত ত্যাগ হয়েছে। এর বিফলে যদি যায়, এই প্রতিবাদের মধ্যে কিন্তু অনেক কিছু ঢুকে পড়তে পারে, আমরা কিন্তু জানি। সো এই পানির মধ্যে যদি রাসেল ভাইপার ঢুকে পড়ে তাহলে কিন্তু কেউই বাঁচবে না। এবং দেশটি যেভাবে মুক্ত হয়েছে, সেই মুক্তি ধরে রাখার জন্য রাজনীতিক, অরাজনীতিক, সিভিল সমাজ, অন্যরা সবাইকে কিন্তু কিছু ত্যাগ করতে হবে আগামী কয়েকদিনের জন্য। এটি ইম্পর্টেন্ট। ওই কথাই সমাবেশ বলতেছিলেন, যখন ছাত্ররা নামে কিংবা গার্মেন্টস ওয়ার্কাররা নামে, এর পেছনের কাহিনীটা কি? ষড়যন্ত্র কিন্তু তখনই আসছে। ষড়যন্ত্রটা কেন হচ্ছে বা শুরুতেই কেন এটা থামিয়ে দেওয়া হচ্ছে না? কমিউনিকেশন ম্যানেজমেন্টের প্রবলেম। আমরা একটা বিরতিতে যেতে চাই। সুপ্রিয় দর্শক, আপনারা নিউজ অ্যান্ড ভিউজ দেখছেন, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরছি।
বিরতির পর নিউজ অ্যান্ড ভিউজ আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। সমবাদ জাতির উদ্দেশ্যে বক্তব্য, এরপর আল জাজিরার বক্তব্য, সবশেষ দ্য হিন্দুতে বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। তিনি বলেছেন, তার কাছে প্রশ্ন ছিল আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা। তিনি জানিয়েছেন, এটি ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি, বিএনপি এটা করেছে। বিএনপি বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে। আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করতে পারবো না। না, এটা তো উনি ওনার বক্তব্য রেখেছেন, আমি নিজের ব্যক্তিগতভাবে এটা শুনি নাই। তো এখন প্রথম কথা হচ্ছে যে দেখুন, এই যে ছাত্রগুলা প্রাণ দিল, আবু সাইদ, মুগ্ধ সহ এত ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে মারা হয়েছে, এরা কিন্তু প্রত্যেকে দেশপ্রেমিক। ৭১কে ধারণ করে কিন্তু তারা মাঠে নেমেছে ফ্যাসিবাদের পতনের জন্য, ঠিক আছে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, কথা বলার অধিকারের জন্য। এত কিছুর পরে একটা পর্যায়ে আমরা পৌঁছেছি, কিন্তু আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ কিন্তু রয়ে গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাল্টিপার্টি ডেমোক্রেসিতে বিশ্বাস করে, বহুদলীয় গণতন্ত্র বিশ্বাস করে। আমাদের দলের প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল দেখে তৎকালীন সময় শেখ হাসিনাও রাজনীতি করার সুযোগ পেয়েছিল। আজকে আমরা কিন্তু যখন এর আগে আওয়ামী লীগ জামাত ব্যান করতে চেয়েছিল, সেটাও কিন্তু আমরা সাপোর্ট করি নাই। এখনো আমরা সেই নীতি থেকে আমরা বলছি যে কোনো রাজনৈতিক দলকে ব্যান করার পক্ষে বিএনপি না, কারণ ব্যান করে কোনো লাভ হয় না। এরা তো আর কোথাও হাসিনা পালিয়ে গেছে বা তার কিছু দোসররা পালিয়ে গেছে বা কিছু কয়েকজন অ্যারেস্ট হয়েছে, আরো তো আওয়ামী লীগ রয়ে গেছে। এরা কোথাও ঘাপটি মেরে তো আছে সারা বাংলাদেশের কোথাও না কোথাও। তা এখন এরা তো আর কোথাও চলে যায় নাই। তা এখন ব্যান করে কোনো রাজনৈতিক দলকে, এটা তো আমাদের গণতন্ত্রের পরিপন্থী একটি কাজ হয়ে যায়। যদি আওয়ামী লীগ বাংলাদেশের জনগণ চায়, এটা কিন্তু খুব পরিষ্কার কথা। আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেব এই কথা বলেছেন, মহাসচিব সহ আমাদের পলিসি মেকাররা এই কথা বলেছেন যে যদি দেশের জনগণ চায়। আগে আমাদের একটা কথাই খুব নেগেটিভ ভাবে বলা, ওবায়দুল কাদের বলতো, কারণ আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবের একটা কথা ছিল, একটা স্লোগান ছিল যে টেক ব্যাক বাংলাদেশ। এটাকে ওবায়দুল কাদের খুব নেগেটিভলি বা আওয়ামী লীগ খুব নেগেটিভলি বলতো। এটার অর্থটা কি? যে বাংলাদেশের অধিকার, বাংলাদেশের মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। বাংলাদেশের মানুষের অধিকারটাকে বাংলাদেশের মানুষের কাছে ফিরিয়ে দেওয়া। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিবে বাংলাদেশে কে রাষ্ট্র ক্ষমতায় আসবে, কে সরকার চালাবে, কে বিরোধী দলে থাকবে, কে প্রধানমন্ত্রী হবে বা কে। কারণ যখন একটি সুষ্ঠু ভোট হয় এবং সুষ্ঠু ভোটে মানুষ স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পায়, তখনই কিন্তু তাদের ইচ্ছার প্রতিফলনটা ঘটে, তাই না? তো সেই দিক থেকে বিচার করলে আওয়ামী লীগ আসুক, এটা ডিসাইড করবে, বাংলাদেশের মানুষ ডিসাইড করবে আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে কি পারবে না, বা আওয়ামী লীগ ভোটে দাঁড়াতে পারবে কি পারবে না। শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সবই যে খারাপ তা তো না। দুর্নীতি যেগুলো করছে, এমনই অবস্থা করছে গত 15 বছরে যে বাইতুল মোকাররমের মুয়াজ্জিনও পালাই গেছে। এখন এই যদি ক্ষতিও পালাই গেছে, এখন এইটা যদি অবস্থা হয় তাহলে তো দুঃখজনক। এখন ওনাদের ভিতরে খুঁজে বের করতে হবে আওয়ামী লীগের ক্লিন ইমেজে যদি কোনো লোকজন থাকে আসুক। তারা যদি মানুষ তো কেউ মানা করছে না। ইভেন এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রলীগেরও অনেক কর্মীরা ছিলেন যারা এই কোটা আন্দোলনকে সমর্থন দিয়েছেন, এই আন্দোলন সমর্থন দিয়ে তারা মাঠে ছিলেন। তো সুতরাং আওয়ামী লীগের যে সব খারাপ লোক আছে সেটা তো আমি বলছি না, কিন্তু যারা দুর্নীতিবাজ, যারা একেবারে পরীক্ষিত চিহ্নিত খুনি, যাদের অর্ডারে খুন হয়েছে, যাদের অর্ডারে আয়নাঘরে মানে এইসব কাজকর্ম হয়েছে, অবৈধ কাজকর্ম হয়েছে, যারা মানুষকে অত্যাচার করেছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে, যারা পুলিশের রিমান্ডে নিয়ে মানুষকে মেরেছে, মানুষকে খুন করেছে, এদের বিচার তো হতে হবে। এবং যারা হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে বাংলাদেশের অর্থনীতিকে একটা খোকলা অর্থনীতিতে পরিণত করেছে, তাদের বিচার তো হতে হবে। তাদের বিচার না হওয়া আগেই যদি আওয়ামী লীগের লোকজন এসে বাংলাদেশের উপরে আবার শোষণ করার চেষ্টা করে, আমার মনে হয় না যে বাংলাদেশের সাধারণ জনগণ এবং বাংলাদেশের ইয়াং জেনারেশন এটা মেনে নিবে। মানুষের মনস্তাত্ত্বিক অবস্থা সেই জায়গায় নাই।
বিং সেড দ্যাট, আমি আবারও বলতে চাই, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, কোনো দলকে ব্যান করার পক্ষে বিএনপি না। কিন্তু কোন দল এদেশে সরকার চালাবে আর কোন দল বিরোধী দলে থাকবে এবং কোন দল কি করবে সেটার ক্ষমতা বাংলাদেশের মানুষের হাতে যেতে হবে যে একটি সুষ্ঠু ভোট আয়োজনের মাধ্যমে। জি, শামসুল আলম লিটন, হিন্দুর দ্য হিন্দুতে যেই সাক্ষাৎকার দিয়েছেন প্রফেসর ইউনূস, সেই বিষয়ে আমরা কথা বলছিলাম। তারা পুরো সাক্ষাৎকার জুড়েই বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি প্রশ্ন করেছেন এবং যথার্থভাবেই ডক্টর ইউনূস বলেছেন যে আসলে এগুলি প্রোপাগান্ডা। ডোনাল্ড ট্রাম্পের বিষয়টি বলেছে যে ডোনাল্ড ট্রাম্প সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে বিবৃতি দিয়েছে, নানা বিষয়ে বলার চেষ্টা করেছে। এই ক্ষেত্রে মানবাধিকার কর্মী হিসেবে আপনার প্রশ্ন, এই যে প্রোপাগান্ডাগুলো যেভাবে প্রচার হচ্ছে তার বিপরীতে মানে পজিটিভ কোনো প্রচারণা আমাদের আছে কিনা, আপনি দেখতে পান কিনা? ধন্যবাদ। এক হচ্ছে পজিটিভ প্রচারণা বলে আসলে কিছু নাই, বাস্তবিক প্রচারণা যেটা সেটার নানা দিক আছে এবং মানুষ সেইখান থেকে কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভ সেটা তুলে নেবে। আমি একটা উদাহরণ দিই। আমি লন্ডন থেকে আসার আগে হাউস অফ কমন্সে বাংলাদেশ হিন্দু অ্যাসোসিয়েশন ইউকে তারা একটা প্রোগ্রাম করেছে এবং সেখানে তারা বলেছে 2000 ডকুমেন্ট তারা স্পিকারকে এবং বিভিন্ন কমিটিকে পাঠিয়েছে। আমরা আমাদের রাইট গ্রুপের পক্ষ থেকে এবং আমাদের অ্যাসোসিয়েট যে ব্যারিস্টার্স গ্রুপ তাদের পক্ষ থেকে অফিসিয়ালি তাদের কাছে ওই ডসিয়ার চেয়েছি। তারা 3 সপ্তাহের উপর হয়েছে সেই ডসিয়ার আমাদেরকে দেয়নি। হাই কমিশনকেও রিকোয়েস্ট করেছি ফরেন মিনিস্ট্রিকে জানানোর জন্য, তারাও করছেন। তবে আমরা হাই কমিশনকে রিকোয়েস্ট করেছি স্পিকারের মাধ্যমে এই ব্যাপারটি নিয়ে, যেহেতু যেই এমপি সাহেব যে আয়োজন করেছেন তার বিরুদ্ধে রেপের অভিযোগ আছে এবং তিনি পার্লামেন্ট থেকে বহিষ্কৃত ছিলেন, তার স্পন্সরশিপে বাংলাদেশ হিন্দু অ্যাসোসিয়েশন ইউকে এই কাজটি করেছে এবং গত 3 সপ্তাহের বেশি সময় ধরে সেই ডসিয়ারটি শেয়ার করেনি। আমি অবশ্যই বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি অথবা এম্বাসি এ ব্যাপারে যথার্থ উদ্যোগ নিয়েছে কিনা পরে তারা জানাবেন। এরকম কাজ তারা সারা পৃথিবীতে হচ্ছে। এখন কথা হচ্ছে যে এই 2000-এর সবই কি সত্য, সবই মিথ্যা আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে আমি বলতে চাই না। তবে 1% যদি সত্যি হয়ে থাকে তাহলে সেটাকে অ্যাড্রেস করতে হবে, আর বাকি 99% সত্যি কি সত্যি না এই ব্যাপারগুলোতে অনেক কাজ করতে হবে। আমি যেটা কমিউনিকেশন ম্যানেজমেন্টের কথা বলছিলাম সেটি। আর দ্বিতীয়ত দ্য হিন্দু পত্রিকা যে শুধু নয়, ইন্ডিয়ান 99.99% মিডিয়া বাংলাদেশে একটাই ভাবমূর্তি প্রচার করছে, সরকার হচ্ছে ডক্টর ইউনূস সরকারের সকল মন্ত্রী এবং ডক্টর ইউনূস স্যার নিজে সকাল থেকে রাত পর্যন্ত শুধু হিন্দু পিটানোতে ব্যস্ত আছে, সকালে উঠে নাস্তা করা থেকে শুরু করে রাতে ডিনার পর্যন্ত। আমার মনে হয় এই ব্যাপারটা প্রপারলি অ্যাড্রেস করা হচ্ছে না। ফরেন মিনিস্ট্রি সম্ভবত ঘুমাচ্ছে এবং তারা বিভিন্ন পেপার কাটিং জমা করছে, অ্যানালিসিস করছে এবং ভবিষ্যতে কি করা যায় সেটা নিয়ে ভাবছে। এটা অগ্রহণযোগ্য। দ্বিতীয়ত আপনি এর আগে যে কথাটি বলছিলেন রাজনৈতিক দল, আমি প্রাসঙ্গিকভাবে একটা কথা বলি। আমার মনে হয় ইউনূস স্যারের সরকারের মধ্যে আইন এবং মানবাধিকার বিষয়ক অনেকেই আছেন, ব্যক্তিত্ব খুবই শ্রদ্ধেয়, কিন্তু একটি বিষয় তারা বিএনপির ঘাড়ে ফেলে যে কথাটি বলছেন আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথাটা, এটা আমার কাছে ভালো লাগেনি। আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে বিশ্বে এই ব্যাপারে অনেকগুলো রেফারেন্স আছে। কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ অথবা হওয়া না হওয়া এটা রাজনৈতিক দলের এক এক ধরনের বক্তব্য, কিন্তু আন্তর্জাতিক রেফারেন্স কিন্তু অন্যভাবে কথা বলে। কারণ কোনো দল আদর্শিকভাবে যদি অন্যদেরকে বিলুপ করার অথবা ডিলিট করে দেওয়ার কোনো ক্লিনজিংয়ের পলিসি নিয়ে কাজ করে, তাহলে সেই দল সেই স্লোগান সেই আদর্শ কখনো পৃথিবীতে থাকতে পারে না, যেহেতু সেই দেশের জন্যই নয়, সে মানব সভ্যতা এবং অন্য দেশের শান্তি এবং অগ্রগতির জন্য বিপজ্জনক। এটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যে কনভেনশন রোম যে চুক্তি তার মেইন কথা আমি বাংলায় বলছি জন্য, এবং জার্মানির নাজি পার্টি এবং ইটালির যে রিপাবলিক ফ্যাসিস্ট পার্টি, শুধু এই কারণে যেহেতু পার্টির আদর্শের মাধ্যমে তারা কিন্তু নির্বাচিত হয়েছে, বিশেষ করে নাজি পার্টি বিপুল ভোটে নির্বাচিত হয়ে তারা ক্ষমতায় গিয়েছে। এর মানে এটা নয় যে তাদের রাজনীতি করার আজীবনের কোনো ক্ষমতা অথবা লাইসেন্স তারা পেয়েছে। যেহেতু রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে এবং স্লোগান, দলীয় স্লোগান এবং প্রতীক ব্যবহার করে তারা মানবতা বিরোধী অপরাধ করেছে। 30 জনের বেশি জেনারেলের বিচার হয়েছে। একজন অস্ট্রিয়াতে একজন মন্ত্রী, তথ্য আমাদের সাংবাদিক আমাদের গোত্রের, তারও ফাঁসি হয়েছে। সো আমার মনে হয় ডক্টর ইউনূস সরকার শুধুমাত্র বিএনপির উপরে দায়িত্ব দিয়ে এই ব্যাপারটি বক্তব্য রাখাটা মানবাধিকারের প্রতি একটা এটা সঠিক বিচার করা হয়নি। এটা অবশ্যই আন্তর্জাতিক মানবাধিকার যে রেফারেন্সগুলো আছে, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ শুধু এই গত 15 বছরই নয়, 73 সালে দ্য অ্যাসিড টেস্ট এবং 7.5 কোটি রাজাকার হলিডেতে হেডলাইন হয়েছিল, কারণ সকল মানুষকেই তারা রাজাকার হিসেবে ট্রিট করতে গত 53 বছর একটা নেগেটিভিটি, একটা
ক্যাম্পেইন করেছে এবং ক্লিনজিং করেছে পলিটিক্যালি, এথিক্যালি, এবং বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এই স্লোগান দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরেছে এবং বিএনপিকে, অন্যদের সবাইকে শিবির বলে বলে মেরেছে, এবং জামাত এবং শিবিরকে মারা হচ্ছে বৈধ রাষ্ট্রীয় একটা কর্মসূচি। সুতরাং এত বড় একটা ফ্যাসিস্ট অ্যাক্টিভিটি চালার পরে তাদের রাজনৈতিক অধিকার থাকে কিভাবে? আমি মানবাধিকার কর্মী হিসেবে আমার কাছে ইউনূস স্যারের এই বক্তব্যটি মোটেই গ্রহণযোগ্য হয়নি এবং অত্যন্ত আমি অবমাননাকর হয়েছে মানবাধিকারের প্রতি। জি, শামা আবায়েদ, আপনি একেবারে তৃণমূল থেকে রাজনীতি করেন এবং মানুষের সঙ্গে মেশেন, কথা বলেন। বাংলাদেশের এই মুহূর্তে আসলে মানবাধিকার পরিস্থিতিটা কেমন, বিশেষ করে সংখ্যালঘু ইস্যুতে? দেখুন, এইটা আওয়ামী লীগের চরিত্র হচ্ছে, আওয়ামী লীগের দুইটা ওদের তো কোনো নীতি আদর্শ নিয়ে রাজনীতি ওরা কখনো করেনি। দুইটা ওদের ইয়ে ছিল, একটা হচ্ছে যে ৭৫, কথায় কথায় ১৯৭৫, এবং কথায় কথায় হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ, এবং সেটা বিএনপির বিরুদ্ধে একটা মেজর প্রপাগান্ডা ছিল। এবং সেইটা আমি বলতেই হয় যে আওয়ামী লীগ মানে বেশ সাকসেসফুলি করতে পেরেছে। কিন্তু এই এখন আমি ৫ই অগস্টের পরে আপনারা দেখেন গত ১৫ বছরে আওয়ামী লীগের ক্ষমতা শাসন আমলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্ট, হ্যাঁ, যে আপনাদের যে রানা দাশগুপ্ত যেটা লিড করতেন, ওনারাই প্রতি বছর বা কয়েক মাস পর পরে কিন্তু কিছু ডেটা নিয়ে হাজির হতেন। সেখানে দেখা যেত যে লোকাল এমপিরা, মানে আওয়ামী লীগের এমপিরাই কিন্তু জমি দখল করছে, পূজা মণ্ডপ দখল করছে, তাদের ব্যবসা বাণিজ্য দখল করছে, এবং আওয়ামী লীগের লোকজন দ্বারা হিন্দু সম্প্রদায়ের ভাই বোনরা বেশি অত্যাচারিত হয়েছে। এটা প্রমাণিত আওয়ামী লীগের সময়, যেটা আমরা দেখেছি। রামুর কাহিনী থেকে শুরু করে আপনি যে আরো অনেক কাহিনী এরকম আছে। আপনি ৫ই অগস্টে হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা কি দেখলাম? একই ঘটনা তারা ঘটানোর চেষ্টা করলো, এবং যেই দু একটা র্যান্ডম ঘটনা ঘটেছে, কমিউনাল ঘটনা ঘটেছে, দেখা গেছে যে আক্রমণটা হয়েছে আওয়ামী লীগ। কারণ এখানে যেহেতু রাগটা আওয়ামী লীগ এতদিন দুর্নীতি করেছে, শোষণ করেছে, অত্যাচার করেছে, মিথ্যা মামলা দিয়েছে, রাগটা আওয়ামী লীগের উপরে। তো যখন একটি গ্রামে দেখা গেল যে তার পাশের বাসায় আওয়ামী লীগ তার উপর অত্যাচার করেছে, সুযোগ পেয়েছে, সে পাল্টা অত্যাচার করেছে, কিন্তু নট বিকজ সে একজন মাইনরিটি, বিকজ সে একটা আওয়ামী লীগ। অনেক জায়গায় হয়েছে জমি জমা নিয়ে, নিজেদের মধ্যে ইন্টারনাল সমস্যা, জমি জমা নিয়ে গন্ডগোল হয়েছে, এটাকে বানিয়েছে আওয়ামী লীগ, বানিয়েছে কমিউনাল ঘটনা। আপনি ৫ই অগস্টের পরে বহু ভারতীয় সাংবাদিক, গণমাধ্যমে এবং সাংবাদিকদের কাছে বিএনপি, আমাদের নেতাকর্মীরা, আমি সহ অনেকে আমরা কথা বলেছি, আমাদের ইন্টারভিউ তারা নিয়েছে, এবং আমরা একই কথাই কিন্তু বলেছি যে অনেক জায়গায় গত দুর্গাপূজায় বিএনপির নেতাকর্মীরা সারা রাত গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় পূজা মণ্ডপ পাহারা দিয়েছে, এবং হিন্দু মুসলমান নির্বিশেষে কেউ যেন কারো উপরে যেন কোনো আক্রমণ না হয়, কোনো আঘাত না হয়। আমাদের নেতাকর্মীরা গিয়ে তখন কারণ তো প্রথম আপনার নিশ্চয়ই আপনারা জানেন, তখন প্রথম কিছুদিন পুলিশের কোনো তৎপরতা ছিল না, তখন কিন্তু আমাদের নেতাকর্মীরা প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে, আমি নিজে সেটা জানি, আমি নিজে আমার নির্বাচনী এলাকায় প্রত্যেকটা পূজা মণ্ডপ আমি ঘুরেছি। তার আগে আমরা গ্রাম মানে কমিটি করে, যাতে প্রত্যেকটা আমাদের হিন্দু ভাই বোনরা তারা সুশৃঙ্খলভাবে শান্তি বজায় রেখে তারা নিরাপদভাবে তারা পালন করতে পারে তাদের পূজা, সেটা কিন্তু আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি। সুতরাং বিএনপির ৩১ দফাতে আছে যে আমরা সকলেই সমান, আমরা মানে সকল দল মত নির্বিশেষে সকলের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের, এবং সেই লক্ষ্যে কিন্তু বিএনপি কাজ করে। আওয়ামী লীগের এটা একটা প্রপাগান্ডা, আওয়ামী লীগের এটা একটা ইউজ করে তারা, যে বিএনপি ক্ষমতায় থাকলেই বা বিএনপি সরকারের দায়িত্বে থাকলেই আমাদের মাইনরিটি ভাই বোনদের উপর অত্যাচার হয়, যেটা একেবারে অপোজিট, একেবারেই ভুল। বরঞ্চ আওয়ামী লীগের আমলে তারা বেশি শোষিত হয়, ভয়ে তারা কিছু বলতে পারে না, কারণ কিছু বললেই তাদের জেলে যেতে হবে, মার খেতে হবে, অথবা দেশ ছাড়া হতে হবে। জি, শামসুল আলম লিটন, দ্রব্যমূল্য এবং অর্থনীতির বিষয়ে আলোচনা হলো। ব্যাংকগুলোর যে অবস্থা এবং সবশেষ দ্রব্যমূল্য নিয়ে কথা হচ্ছে, মানুষের যে প্রত্যাশা, ১০০ দিনের কথা শামা বললেন, তো আসলে ১০০ দিনে কি এই পরিবর্তন করা সম্ভব কিনা? অবশ্যই না, এবং সেটা আমরা বেশি আশা করি, আমরা খুব বেশি অস্থির, এবং আমরা খুব বেশি আর কিছুটা অস্থিরতার কারণ হচ্ছে ফ্যাসিবাদ পতনের পর
মানুষ ধারণা করছে যে এবার আমাদের মুক্তি মিলেছে মানে মেলার জন্য তো কর্মসূচি প্রণয়ন এগুলোকে সামনে এগিয়ে নেওয়া যাওয়া। তারপর ডক্টর ইউনূস স্যারের যে অঙ্গীকার এটা খুবই স্পষ্ট এবং খুবই আশাবাদ সঞ্চার করেছে। কিন্তু তিনি যে উপদেষ্টা পরিষদ গঠন করেছেন সেই উপদেষ্টাদের প্রতি মানুষের আস্থা খুব বেশি এই সময় অর্জন করার সুযোগ হয়নি এবং তাদের কার্যক্রমে অনেক প্রবলেম। তাদের কাছ থেকে যে স্পষ্ট বক্তব্যগুলো মানুষ আশা করে, গভর্নর সাহেব বলছেন 2 থেকে 3 বছর লাগবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসতে। তারপর ব্যাংকগুলো সম্পর্কে তিনি বলছেন এতগুলো ব্যাংক একদম ধ্বংস হয়ে গেছে। এই কথাগুলো অগ্রহণযোগ্য এবং কথাগুলো আসলে অপ্রয়োজনীয় এবং এই কথাগুলো মানুষের মনকে ভেঙে দেয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কোনো ম্যাজিক ব্যাপার নয়, কোনো নাসা প্রতিষ্ঠার জন্য দরকার নেই দ্রব্যমূল্যের ব্যাপার। দ্রব্যমূল্য রাতারাতি কমবে না, কিন্তু কমার কতগুলো পরিকল্পনা এই 100 দিনের মধ্যে হতে পারত। তাহলে যে পণ্যের ব্যাপারে ঘাটতি এবং অন্যান্য ট্যাক্সেশন রিলিফ এগুলো করে 3 মাসের মধ্যে একটা স্থিতিশীলের দিকে আমরা বাংলাদেশে কিভাবে করবো? ওই যে সিন্ডিকেট সেটা কিভাবে? সিন্ডিকেট কিন্তু সরকারের চেয়ে 1 লক্ষ গুণ কম শক্তিশালী। সিন্ডিকেট খুবই দুর্বল, এরা অসৎ এবং এদেরকে ভেঙে দেওয়ার কাজই হচ্ছে প্রশাসনের কাজ। আগে করা যায় নাই, তারা সবাই জানেন। এখন যদি করতে ব্যর্থ হন তাহলে মন্ত্রী চেঞ্জ করতে হবে। আমি জিয়াউর রহমান সাহেবের মন্ত্রিসভার কথা মনে করতে পারি, গত প্রত্যেকটি সরকারের মন্ত্রিসভার কথা যদি মনে করি, সেই 3.5 বছরে অন্তত 30 থেকে 32 বার তিনি মন্ত্রী চেঞ্জ করেছেন। কারণ কেউই ফেরেশতা নয় এবং কেউই দীর্ঘমেয়াদী দায়িত্বের জন্য নয়। আমি যদি দায়িত্ব পালনে ব্যর্থ হই, আমার প্রধানের দায়িত্ব হচ্ছে থ্রু আউট করা, হ্যাঁ, যিনি পারবেন তাকে নিয়ে আসা। আমার মনে হয় ইউনূস স্যার জিয়াউর রহমান সাহেব মন্ত্রিসভা থেকে তিনি প্রেসিডেন্সিয়াল মেডেল পেয়েছিলেন। আপনারা জানেন যে ডক্টর ইউনূস আমেরিকান প্রেসিডেন্সিয়াল মেডেল পেয়েছেন। তিনি প্রথম 1980 সালে জিয়াউর রহমান সাহেবের কাছ থেকে প্রেসিডেন্সিয়াল মেডেল পেয়েছিলেন। এবং সেই কারণে আমি বলবো যে আপনি যদি গত 53 বছরের একটি শাসন থেকে উদাহরণ নেন, দলের কথা বাদ দিন, শহীদ জিয়া 30 বারের বেশি তিনি মন্ত্রিসভা পরিবর্তন এনেছেন মাত্র 3.5 বছরে। সুতরাং আপনি 3.5 মাসে আপনি আগামী যদি চেঞ্জ না করেন তাহলে হবে না। এই উপদেষ্টাদের বেশিরভাগেরই প্রতি সংগ্রামী এবং বিজয়ী মানুষ, তাদের কিন্তু আস্থার কোনো বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে না। বরং কোনো উপদেষ্টার এত বিরূপ সমালোচনার মধ্যেও একদম চেয়ারের মধ্যে গাঁট বেঁধে বসে থাকার যে প্রবণতা দেখা যাচ্ছে, এটা রাজনৈতিকভাবে তস্কর শ্রেণীর যে রাজনীতিকরা আছে তাদের চেয়েও খুবই নিম্নমানের। আমার মনে হয় খুব সমালোচনা হলে গণতন্ত্রের নিয়ম হচ্ছে স্টেপ ডাউন করা, এবং আপনি যদি সমাজের জন্য অপরিহার্য হন তাহলে সরকার আপনাকে অবশ্যই ফিরিয়ে নিয়ে আসবে আপনার অন্য কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে। দ্রব্যমূল্য সম্পর্কে সরকারের অথবা মন্ত্রীদের যে ব্যর্থতা, এটা ক্ষমাযোগ্য এ কারণে যে ডক্টর ইউনূসের সরকার যে সারা দেশের মানুষের ঐক্যবদ্ধ যে একটা প্রতীক, বিপ্লবের প্রতীক, সেক্ষেত্রে ওনার স্পষ্ট অঙ্গীকারগুলোকে এগুলো কোমর ভেঙে দিতে পারে এবং ওনার সংস্কার পরিকল্পনাকে ভেস্তে দিতে পারে। সো ডক্টর ইউনূস, আপনি কঠোর হন, আপনি মন্ত্রিসভা পরিবর্তন আনুন এবং যারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মতো, কমিউনিকেশন ম্যানেজমেন্টের মতো কাজগুলো সঠিকভাবে করতে পারেন, মানুষকে প্রত্যাশায় আনতে পারেন। আগামী 3 থেকে 6 মাস পরে বড় ধরনের দুর্যোগ আসলে এখানে কিন্তু দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হতে পারে যে কোনো সময়। সো এই ধরনের ব্যবস্থা খুবই বিপজ্জনক, এই ধরনের ব্যর্থতা। আমার মনে হয় তিনি নিশ্চয়ই এগুলো করবেন। এবং আপনি যে একটু আগে বলছিলেন, এবং ডক্টর ইউনূস সাহেব কিন্তু এই ইন্টারভিউতে, এই আল জাজিরা ইন্টারভিউতে একটা কথা বলছিলেন, তিনি একটু শ্লেষ মেখিয়ে বলছিলেন যে রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চেয়ে নির্বাচন চান তাহলে তাই করা হবে। এই কথা তিনি স্পষ্টভাবে বলেছেন এবং তার সম্পর্কে আমারও রিডিং তাই। রাজনৈতিক দলগুলো একসঙ্গে যদি চার্টার করে দাবি করেন তাহলে সেটা 12, 14, 15 অথবা 18 মাসের মধ্যে তিনি কিন্তু সেটি পর্যায়ক্রমে করে একটা রোডম্যাপ দিয়েও দিতে পারেন। কিন্তু রাজনৈতিক দলগুলো আলাদা আলাদা মঞ্চ থেকে যদি বলেন তাহলে এটা কিন্তু জাতীয় সংকট হবে না। আর বড় দলের দায়িত্ব বেশি, অন্যান্য দলের দায়িত্ব সে অনুপারে। আমার মনে হয় মানুষের এই প্রত্যাশাগুলো বুঝতে রাজনৈতিক দলগুলো পুরোপুরি সফল হচ্ছে না। দ্রব্যমূল্যের ব্যাপারে একই কথা, সরকারকে প্রতিদিন অ্যালার্ট করার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। ওনারা রাজনৈতিক নয়, কিন্তু রাষ্ট্রটা রাজনৈতিক। রাজনৈতিক দলগুলো তো বলছে, সমাবেশে বলছে, কথাগুলো বলছে, কোথায় কোথায় প্রবলেম এগুলো তো ধরিয়ে দিচ্ছে। ইউনাইটেডলি বলতে হবে যখন এটা ন্যাশনাল ক্রাইসিস। জি, সমাবেত টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান একই কথাই বলেছেন, যেটি আমরা তখন আলোচনা করলাম। অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ বা কৌশল নেই, রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা, নিষেধাজ্ঞা প্রত্যাহার, জাতীয় দিবস পালন না করার সিদ্ধান্তের সমালোচনা করেছে। শেষে যেটি আলোচনা আমাদের, বাজার নিয়ন্ত্রণের প্রত্যাশিত ভূমিকা পালিত হয়নি, সিন্ডিকেট এখনো রয়ে গেছে। দেখেন, ওনাদের প্রথমে উচিত ছিল ইকোনমিক সাইডটা প্রায়োরিটাইজ করা, কোনগুলা আমরা আগে হাত দিব। দ্রব্যমূল্য এমন একটা বিষয় যেটা আমাদের মানে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে কৃষক শ্রমিক থেকে শুরু করে সবাইকে এফেক্ট করে। এটার জন্য ওনাদের উচিত ছিল একটা আলাদা টাস্ক ফোর্স করা ইমিডিয়েটলি।
কারণ এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির জন্য কিন্তু হাসিনার আমলেও আমরা একাধারে কথা বলেছি, আমরা এখনো বলছি, এবং ইউনাইটেডলি কিন্তু সব রাজনৈতিক দলগুলো বলছে একটা টাস্ক ফোর্স গঠন করে দ্রব্যমূল্য কেন, আপনি ওসিএসপি কে জেলে নিতে পারছেন, আপনি সিন্ডিকেটের এরা কোথায়, এদেরকে ধরে জেলে ভরতে পারছেন না? এরা তো দুর্নীতির কারণেই সিন্ডিকেট হয়েছে, দুর্নীতিবাজগুলোই তো সিন্ডিকেট। তার মধ্যে দু একটা রাঘব বোয়াল হয়তো ধরা পড়েছে, ওগুলোকে ধরেন, আপনি ধরে সিন্ডিকেট বন্ধ করেন। যদি টাস্ক ফোর্স গঠন করে দ্রব্যমূল্য কমানোর ব্যবস্থা করেন। আর যেটা ব্যাংকিং সেক্টর, যেটা আমি বলবো যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিছু স্ট্রং পদক্ষেপ উনি নিয়েছেন ব্যাংকিং সেক্টর ঠিক করার জন্য, এবং ইনফ্লেশন বলেন, এগুলা কিন্তু এই রিফর্মগুলো চলমান প্রক্রিয়া, এগুলা রাতারাতি হবে না, সময় লাগবে, এবং সবগুলো যে এই সরকারেরই করতে হবে এমন কোনো কথা নাই। কিছু কিছু রিফর্ম করার জন্য কিন্তু একটি মানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার প্রয়োজন, সেটা যে সরকারই হোক। ধরেন রেফারেন্ডামের মাধ্যমে এই সরকার একটা কিছু সিদ্ধান্ত নিল, এমনও তো হতে পারে যে পরের সরকার এসে এগুলো বাতিল করে দিল, হতে পারে না? তো তাহলে ওনারা সব ডিসিশন গুলো তো ওনাদের নেওয়ার পক্ষে সম্ভব না, ওনারা রিফর্ম গুলো হয়তো শুরু করতে পারে, বাট ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, যেটা পরের সরকার এসে এই ইকোনমিক সিচুয়েশনটা স্টেবিলাইজ করবে। ইভেন অনেক ইনভেস্টর আছে, বহু ইনভেস্টর আছে এখন বসে আছে, ইনভেস্ট করছে না বিদেশিরা, যে তারা দেখতে চাচ্ছে যে কেমন সরকার বাংলাদেশে আসে, তাদের পলিসি কি হবে, তাদের ইকোনমিক পলিসি কি হবে, তাদের ট্রেড অ্যান্ড ইয়ের ব্যাপারে তাদের পলিসি কি হবে, তারা কিন্তু অপেক্ষা করছে। তো সুতরাং এই জিনিসগুলো কিন্তু আমাদের প্র্যাকটিক্যালি চিন্তা করতে হবে। এবং কিন্তু দ্রব্যমূল্যের ব্যাপারে আমি ভাইয়ের সাথে কিছুটা একমত যে হ্যাঁ, তাদের প্রথমে প্রায়োরিটাইজ করা উচিত ছিল অর্থনীতির খাতটা, যে আমরা কোন খাতটাকে আগে ধরবো। যদি দ্রব্যমূল্য হয়, এই সিন্ডিকেট আলাদাদেরকে ধরে এদেরকে কারাগারে চিহ্নিত করলেই কিন্তু যদি একটা স্পেশালাইজড টাস্ক ফোর্স থাকতো, তাহলে দ্রব্যমূল্য হয়তো আগে আরো তাড়াতাড়ি কমার একটা সুযোগ ছিল। জি, শামসুল আলম লিটন, এত মানে মেধাবী লোকজন এই বলা হচ্ছে যে এই উপদেষ্টা পরিষদে রয়েছে, তারা এই বিষয়গুলো অনুধাবন করতে পারছে না কেন? এখনো কেন ট্রাকের পেছনে দরিদ্র মানুষের লাইন? এটা রাষ্ট্র পরিচালনা আসলে খুব টেধার ব্যাপার না আর কি। এক হচ্ছে রাষ্ট্র হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠান, সো রাজনৈতিক দলগুলোই এখানে মানানসই, এবং রাজনৈতিক দলের কাজ হচ্ছে মানুষকে নিয়ে তারা কাজ করে, মানুষকে রিপ্রেজেন্ট করে, এবং রাজনৈতিক দলের অনেক পেইন আছে, এত সহজ নয়। রাজনীতিকে যারা আমাদের সুশীল সমাজ এবং অনেক মানুষেরই এবং মানবাধিকার নিয়ে কাজ করেন, আমাদের বন্ধুদের অনেক কথায় কথায় শুধু রাজনৈতিক দলকে অ্যাটাক করেন, তারা ভুলেই যান যে এই বাতাসে থেকে অক্সিজেনের করাটা যেমন, তেমনি রাষ্ট্রে থেকে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে সারাক্ষণ করা, সমালোচনা করা, সেটা না, বরং রাজনৈতিক প্রতিষ্ঠানকে তাদের দায়িত্বশীলতার জায়গায় মনে করিয়ে দেওয়া দরকার। আপনি যে বিষয়টি বলছেন যে আপনার প্রসঙ্গটা ছিল, আমার প্রসঙ্গটা ছিল এখনো তাহলে কেন দীর্ঘ লাইন, এখনো মানুষের ওই যে ব্যাপারটি, সেটি হচ্ছে যে সিন্ডিকেট এবং বাজারে পণ্যের যে সরবরাহ, এই ব্যাপারগুলো কিন্তু মানে কোনোটাই বড় ধরনের গবেষণার কোনো বিষয় না। বাজারে কি পরিমাণ কোন প্রোডাক্ট লাগবে সেটার কিন্তু স্ট্যাটিস্টিক্স আছে। এখন সেখানে কৃত্রিম সংকট তৈরি করে যারা করছে তাদেরকে গ্রেফতার করাটা হচ্ছে প্রশাসনের একটি কাজ। এখন সেখানে আপনি বলতে পারেন পুলিশ প্রশাসন তো ভঙ্গুর অবস্থায়, 100 দিনের মধ্যে তা কিন্তু মোটামুটি একটা পুনর্গঠিত হয়ে যাওয়ার কথা ছিল, এবং পুলিশ অ্যাক্টের মধ্যেই ডিএমপি অ্যাক্টে 10 এবং জেনারেল পুলিশ অ্যাক্টে 7 ক্লজের মধ্যে কিন্তু টেম্পোরারি পুলিশ নিয়োগের কথা আছে। সুতরাং ছাত্রদের মধ্যে থেকে যদি অস্থায়ী পুলিশ নিয়োগ করা হতো, কমিউনিটি এঙ্গেজমেন্টও বাড়তো এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হতো। আর এই নর্মাল পুলিশিং সিস্টেমটাকে আপনি চোরাচালানি, সিন্ডিকেট, ওদেরকে অ্যারেস্ট করার কাজে লাগানো যেত। আমার মনে হয় এগুলো আমরা বলতে পারি, সিন্ডিকেটের কথা বলতে পারি, কিন্তু সরকারের কাজ হচ্ছে অপরাধীদের ঘাড়ে কামড় বসিয়ে সাধারণ মানুষকে এবং দেশকে শান্তি দেওয়া, নিরাপত্তা দেওয়া, ব্লেম গেম না। আমরা মনে হয় ব্লেম গেমকে প্রশ্রয় দিচ্ছি এবং সরকারও দিচ্ছে। দয়া করে সিন্ডিকেট ইত্যাদি ইত্যাদি এসব কথা না বলে তাদেরকে গ্রেপ্তার করুন, দ্রব্যমূল্যের এই ভয়াবহ অবস্থা থেকে মানুষকে মুক্তি দিন। যদি পেটে যদি খাবার না থাকে, সংস্কার তো দূরে থাক, কোনো সাধারণ কর্ম চলে না। অসংখ্য ধন্যবাদ শামসুল আলম লিটন এবং শামা ওবায়দ, আপনাকেও। সুপ্রিয় দর্শক, এতক্ষণ যারা আপনারা আমাদের সঙ্গে ছিলেন, এই অনুষ্ঠান দেখছিলেন, আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।